আপনি আর আপনার একজন বন্ধু হঠাৎ করে চিন্তা করলেন যে ইন্ডিয়া থেকে চকলেট এনে বাংলাদেশে সেল করবেন। এমন অবস্থায় ইন্ডিয়া থেকে যে আপনি চকলেটটা কিনবেন, ইন্ডিয়ার যে সেলার আছে তাকে যদি আপনি টাকা দেন তাহলে কি সে রিসিভ করবে? আপনাকে তাকে এই ডলার বিলটা দিতে হবে। এবার একটু বড় পরিসরে চিন্তা করেন, বাংলাদেশ কাতার থেকে তেল কিনতে চায়। এমন অবস্থায় বাংলাদেশ কি নিজস্ব কারেন্সি অর্থাৎ টাকায় পে করতে পারবে? বাংলাদেশ কি কাতারের নিজস্ব কারেন্সিতে পে করবে? সেটাও করবে না। বাংলাদেশ করবে কিসে? ডলারে। এমনটা কেন হচ্ছে? যেখানে আমেরিকাতে যত পরিমাণ ট্রেড হচ্ছে তার 97% হচ্ছে ডলারে, এশিয়া প্যাসিফিকে প্রায় 75% লেনদেন হচ্ছে ডলারে, এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে প্রায় 80% ট্রেড হচ্ছে ডলারে। এছাড়াও আরো অবাক করা তথ্য হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 59% সেন্ট্রাল ব্যাংক তাদের যে রিজার্ভ সেই রিজার্ভটা রাখতেছে ডলারে। কি এমন হইলো এবং কারা মিলে ডিসাইড করলো যে ডলারই হবে পৃথিবীর রিজার্ভ কারেন্সি এবং ডলারই হবে পৃথিবীতে যত ইন্টারন্যাশনাল ট্রেড হবে সবগুলো ইন্টারন্যাশনাল ট্রেডের সেটেলমেন্টের গো টু কারেন্সি? কিভাবে ডলার পৃথিবীর এত শক্তিশালী মুদ্রা হয়ে উঠলো? আজকের ভিডিওতে মেইনলি আমরা এটা নিয়ে আলোচনা করব। ডলার কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা হয়ে উঠলো এটা নিয়ে যদি আপনি আলোচনা করতে চান তাহলে এই পুরো ব্যাপারটাকে মূলত তিনটা ফ্রেজে ভাগ করতে হবে। এই তিনটা ফ্রেজের প্রথম যে ফ্রেজ, সেই প্রথম ফ্রেজটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফ্রেজ। মনে করেন আপনার কাছে 1000 টাকার একটা নোট আছে। এখন এই 1000 টাকার নোটের ভ্যালু যে 1000 টাকা, এটা কে ডিসাইড করলো? মেইনলি বাংলাদেশ সরকার এবং সেন্ট্রাল ব্যাংক মিলে ডিসাইড করলো যে এই যে একটা নোট তুমি দেখতেছো সেটা হইতে পারে এইরকম, হইতে পারে অন্য যে কোনো কালারের, সেই মুদ্রাটার ভ্যালু হচ্ছে 1000 টাকা। এখন এই যে টাকার ভ্যালু 1000 টাকা, এটা সরকার আপনাকে বলছে, আপনি বিশ্বাস করে নিছেন। আপনি যেহেতু বিশ্বাস করে নিছেন সেই কারণে এই টাকাটার ভ্যালু আছে। আপনি আমি সবাই মিলে যখন বিশ্বাস করে নিছি যে একটা কাগজের নোটের ভ্যালু হচ্ছে 1000 টাকা, ঠিক এই কারণেই ওই নোটের ভ্যালু 1000 টাকা। মজার ব্যাপার হইলো এই যে আপনার কাছে যে 1000 টাকার একটা নোট আছে, এই নোটটা আপনি যদি বাংলাদেশ সরকারকে দেন, বাংলাদেশ সরকার কি আপনাকে কোনো ফিজিক্যাল অ্যাসেট দিতে বাধ্য না। কিন্তু বাংলাদেশ সরকার যদি গোল্ড স্ট্যান্ডার্ড মেনে চলতো তাহলে আপনাকে সে একটা জিনিস দিতে বাধ্য হইতো, সেটা হচ্ছে গোল্ড। মানে হচ্ছে কোনো একটা সরকার বা কোনো একটা দেশ যদি গোল্ড স্ট্যান্ডার্ড মেনে চলে তাহলে তার যেই মুদ্রা হবে সেটা 1000 টাকার নোট হোক, 500 টাকার নোট হোক, সেই মুদ্রাটা আপনি যদি ওই সেন্ট্রাল ব্যাংকে জমা দেন বা ওই সরকারের কাছে জমা দেন তাহলে ওই টাকার সমমূল্যের গোল্ড আপনাকে সরকার দিতে বাধ্য থাকতো। এই যে গোল্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী টাকার মান নির্ধারিত হয়, এটাকেই বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। এর ফলে কোনো একটা সরকার বা সেন্ট্রাল ব্যাংক চাইলেই কিন্তু ইচ্ছে মতো টাকা প্রিন্ট করতে পারতো না, বিকজ তার কাছে যেই পরিমাণ গোল্ড আছে ঠিক ওই পরিমাণ ভ্যালুর টাকা বা মুদ্রা কিন্তু মার্কেটে সাপ্লাই দিতে হইতো। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর প্রায় সব দেশই এই গোল্ড স্ট্যান্ডার্ড পলিসি মেনে চলতো, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে সেই ব্যাপারটাকে পুরো ডিসমিস করে দিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন পৃথিবীর সব বড় বড় ইকোনমি যুদ্ধে লিপ্ত হয়ে গেছে তখন তাদের এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি বা মুদ্রা প্রিন্ট করা লাগছে। এখন যেহেতু তারা এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি প্রিন্ট করতে চায়, তাদের যুদ্ধে যে অস্ত্র আছে, যে খাবার সাপ্লাই আছে, সবকিছু প্রোভাইড করার জন্য এখন বাধ্য হয়ে তাদেরকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড পলিসি থেকে বের হয়ে আসা লাগছে। ইভেন তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকোনমি অর্থাৎ ব্রিটিশদের ইকোনমি, সেই ইকোনমিও 1931-এ গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসে। এই যে সবাই গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে গেল, এই বিষয়টার পুরোপুরি এককভাবে সুবিধা নেয় একটা দেশ, তার নাম হচ্ছে আমেরিকা। মনে রাখবেন, এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে এবং এই পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে সবগুলো যুদ্ধেই আমেরিকার যে ভূমিকা থাকে সেই ভূমিকাটা হচ্ছে তারা অ্যাজ এ মার্চেন্ট হিসেবে ভূমিকাটা পালন করে। মানে হচ্ছে ওই পুরো পৃথিবীতে যুদ্ধ হবে, এই যুদ্ধ করার জন্য যে পরিমাণ অস্ত্র দরকার, এই যুদ্ধ করার জন্য যে পরিমাণ ফুড সাপ্লাই দরকার, যেই পরিমাণ নেসেসিটি ইকুইপমেন্ট দরকার, সবকিছু সাপ্লাই দিবে কে? আমেরিকা। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পৃথিবীর সবচেয়ে বড় বড় ইকোনমিগুলো যুদ্ধে লিপ্ত হয়ে গেছে তখন তাদেরকে অস্ত্র থেকে শুরু করে ফুড সাপ্লাই থেকে শুরু করে সবকিছু এককভাবে সাপ্লাই দিতেছিল আমেরিকা। এর ফলে তৎকালীন সময়ে পুরো পৃথিবীতে যত গোল্ড রিজার্ভ ছিল তার অলমোস্ট 74% আমেরিকার কাছে চলে যায়। তখনকার যত লেনদেন হইতো সেই লেনদেনগুলো সেটেলমেন্ট হইতো গোল্ডে। এখন যেহেতু পৃথিবীর সিংহভাগ গোল্ড একটা দেশের রিজার্ভে চলে গেছে, সুতরাং চাইলেই অন্যান্য দেশ যারা আছে তারা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডে আর ফিরে আসতে পারে নাই। এই অবস্থায় আমেরিকা আরেকটা বড় সুবিধা নেয়। আমেরিকা 1944-এ পৃথিবীর প্রায় 44 কান্ট্রির যে ডেলিগেট আছে সেই ডেলিগেটদেরকে ডাক দিয়ে তারা এমন একটা প্রস্তাব করে যে এই পৃথিবীতে এখন যেই পরিমাণ গোল্ড আছে তার যেহেতু বেশিরভাগ বা সিংহভাগ আমেরিকার কাছে রিজার্ভ করা আছে, সুতরাং এখন চাইলে পৃথিবীর অন্যান্য দেশ যারা আছে তারা সবাই ডলারকে
অ্যাজ এ রিজার্ভ কারেন্সি হিসেবে কনসিডার করতে পারে। আর ওই মুহূর্তে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো ছিল সেখানে তাদের কাছে এর চেয়ে বেটার অপশন কিন্তু আরেকটা ছিল না, কারণ তৎকালীন সময় ডলার ছিল ব্যাকড বাই গোল্ড, অর্থাৎ আমেরিকা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড মেনে চলতো। পৃথিবীর প্রায় 44টা দেশ এই যে একটা এগ্রিমেন্টে আসলো যে ডলারই হবে এখন থেকে রিজার্ভ কারেন্সি বা ইন্টারন্যাশনাল ট্রেডের কারেন্সি, সেই চুক্তিটাকে বলা হয় ব্রেটন উডস এগ্রিমেন্ট। সুতরাং 1945-এ আপনার কাছে যদি $5 একটা বিল থাকতো, সেটা যদি আপনি আমেরিকার কাছে জমা দিতেন, আমেরিকা কিন্তু সেই সমমূল্যের গোল্ড আপনাকে দিতে বাধ্য থাকতো। কিন্তু মজার ব্যাপার হলো শুধুমাত্র গোল্ড দিয়ে ডলারকে শক্তিশালী করে রাখতে আমেরিকা খুব বেশি দিন পারে নাই, বরং কিছুটা সময় পরে তারা কিন্তু নিজেরাই বিপদে পড়ে যায়। এখন পৃথিবীর সব দেশ দেখলো যে ডলার হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্টেবল কারেন্সি এবং সবচেয়ে শক্তিশালী কারেন্সি, এবং আপনার কাছে যদি ডলার থাকে সেটা যদি আপনি আমেরিকাকে জমা দেন তাহলে আমেরিকা আপনাকে গোল্ড দিতে বাধ্য। সুতরাং পৃথিবীর অন্যান্য দেশ যারা আছে এবং যাদের কাছে এক্সট্রা অ্যামাউন্ট অফ টাকা আছে তারা সবাই আমেরিকা গিয়ে তাদের টাকাগুলো পার্ক করা শুরু করলো। এমন অবস্থায় আমেরিকাকে বাধ্য হয়ে অনেক বেশি ডলার প্রিন্ট করতে হয়, কারণ যেহেতু আমেরিকা অনেক বেশি ডলার প্রিন্ট করে, একটা পর্যায়ে গিয়ে দেখে যে আমেরিকার কাছে ওই পরিমাণ গোল্ড আর নাই যে পরিমাণ ডলার মার্কেটে আছে। এমন অবস্থায় আমেরিকা খুব বড়সড় একটা বিপদে পড়ে যায়। আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 1971-এ তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টিভিতে এসে সরাসরি ঘোষণা দেয় যে আমেরিকা এখন আর গোল্ড স্ট্যান্ডার্ড নীতি মেনে চলবে না। মানে হচ্ছে আফটার 1971 আপনার কাছে যদি $5 একটা ডলারের বিল থাকে, সেই ডলারের বিলটা যদি আপনি আমেরিকাকে জমা দেন, আমেরিকা কিন্তু এখন আর আপনাকে এই $5 সমমূল্যের গোল্ড দিতে বাধ্য না। ধরেন আপনার এই হাতে ডলার আছে, এই হাতে টাকা আছে, এই দুটোর মধ্যে এখন আর কেউ স্পেশাল না। এই নিউজের পরে স্বাভাবিকভাবেই আমেরিকার ইকোনমিতে বড়সড় একটা ফল হওয়ার কথা ছিল, ডলার অ্যাজ এ রিজার্ভ কারেন্সি হিসেবে ফল করার কথা ছিল, কিন্তু সেটা কেন হইল না? 1971-এ আমেরিকা যখন গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে যায় তার ঠিক 2 বছর পরে, অর্থাৎ 1973-তে আমেরিকা সৌদি আরবের সাথে একটা চুক্তিতে একমত হয়। এই চুক্তিটা হচ্ছে সৌদি আরব নেক্সট টাইম থেকে যত পরিমাণ তেল সেল করবে পৃথিবীর সবার কাছে, সেই তেলের বিক্রি তারা করবে ডলারে, এবং সৌদি আরবও এই মর্মে একমত হয়ে একটা চুক্তি করে, যে চুক্তিটাকে বলা হয় পেট্রো ডলার এগ্রিমেন্ট। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই সৌদি নিজের কারেন্সিতে তেল বিক্রি না করে কেন সে ডলারকে পিক করলো? এর পিছনে দুটো চমৎকার কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তৎকালীন সময়ে সৌদি আরবের কাছে তেল ছিল এটা ঠিক, কিন্তু এই তেলগুলো যে উৎপাদন করার জন্য যে পরিমাণ টেকনোলজি, সেই টেকনোলজি কিন্তু সৌদি আরবের কাছে ছিল না। পুরো টেকনোলজিক্যাল সাপোর্ট আমেরিকা সৌদি আরবকে প্রোভাইড করে। এই টেকনোলজিক্যাল সাপোর্ট বাদেও সৌদিকে পূর্ণাঙ্গভাবে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করে হচ্ছে আমেরিকা। সৌদি আরবকে আর্ম ফোর্স থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে যে কোনো ধরনের মিলিটারি সাপোর্ট দেওয়ার জন্য একমত হয় আমেরিকা। মূলত সৌদি আরবকে আমেরিকা এমন একটা অফার দেয় যেটা চাইলেও সৌদি আরব রিফিউজ করতে পারতো না। এখন আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ডে নাই, এইটা ঠিক, বাট তেল যেহেতু সবার লাগবে, সুতরাং তেল কেনার জন্য হইলেও এখন আপনাকে কিন্তু ডলার রাখতে হবে, যার ফলে সৌদি সহ ওপেক জোট বলে আমরা যে জোটটাকে চিনি, ওই জোটের যত দেশ আছে সবাই পরবর্তীতে ডলারে তেল বিক্রি করা শুরু করে। এখন ডলারের তেল বিক্রি করা ওপেক জোটের যতগুলো ইনকাম সোর্স আছে তার মধ্যে সবচেয়ে বড় ইনকাম সোর্স। সেই 1973 থেকে এখন পর্যন্ত আমেরিকার ডলার কিন্তু তার শক্তি ধরে রাখছে। এর মধ্যে 1980 থেকে 90 দশকের মধ্যে অনেকেও এটা অনুমান করছিল যে ডলার তার ক্ষমতা হারাবে জাপানের মুদ্রার কাছে অথবা জার্মানির মুদ্রার কাছে। এখন ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠার পরবর্তীতে অনেকেই ধারণা করছিল যে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইউরোর কাছে ডলার মাই খাবে। অনেকেই বর্তমানে ধারণা করতেছে যে ডলার ফল করবে। 2023 সালে এসে আমেরিকান অনেক বড় বড় এক্সপার্টই বলতেছে ডলার তার যে রিজার্ভ কারেন্সি বা গ্লোবাল যে শক্তিটা আছে সে শক্তিমত্তা হারাবে। এখন প্রশ্ন হইল কি কি কারণে, কোন কোন প্রেক্ষাপট বিবেচনায় আমেরিকান ইনভেস্টররাও বলতেছে যে ডলার তার পাওয়ার হারাবে? সেটা নিয়ে যদি আপনি আলোচনা শুনতে চান তাহলে দয়া করে আপনাকে নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব কি কি কারণ এবং কোন কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে যে আমেরিকান ডলার তার যে রিজার্ভ পজিশনটা আছে বা তার যে শক্তিমত্তা আছে সেই শক্তিমত্তা হারাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রেক্ষাপটগুলো আমরা বিবেচনা করার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ঠিক অল্প কয়েকদিন আগে ইন্ডিয়ার রাষ্ট্রায়ত্ত প্রাইভেট ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশের যে এক্সপোর্টাররা আছে তাদেরকে অফার করে তারা যেন এক্সপোর্টের যে সেটেলমেন্টগুলো আছে সেই সেটেলমেন্টগুলো রুপিতে সেটেল করে। 2022 সালের শেষের দিকে রাশিয়া বাংলাদেশকে একটা প্রস্তাব দেয়। রূপপুর পারমাণবিক কেন্দ্র ডেভেলপ করার জন্য রাশিয়া থেকে বাংলাদেশ যে লোনটা নেয় সেই লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা যাতে করে ডলারে পে না করে এখন থেকে রাশিয়ার মুদ্রা রুবেলে পে করা হয়। ওপেক জোটের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব, এই সৌদি আরবকে চীন অল্প কয়েকদিন আগে একটা প্রস্তাব দেয়। চীন এখন আর সৌদি আরব থেকে ডলারে তেল কিনতে চায় না। চীন এখন তার যে নিজস্ব মুদ্রা আছে সেই মুদ্রা দিয়েই সৌদি আরব থেকে তেল কিনতে চায়। ধারণা করা হচ্ছে সৌদি আরবও মোটামুটি এই প্রস্তাবে অনেকটাই রাজি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
অল্প কয়েকদিন আগে ঘোষণা করছে যে তারা একটা নতুন রিজার্ভ কারেন্সি ঘোষণা করবে ব্রিক্স যে জোটটা আছে সেই জোটটা থেকে। এই কারেন্সিটা হবে ব্যাকড বাই গোল্ড, অর্থাৎ আপনার কাছে যদি ওই মুদ্রাটা থাকে, ওই মুদ্রা যদি আপনি রাশিয়ার ব্যাংকে বা নিয়ন্ত্রণ সংস্থা যে ব্যাংকটা থাকবে ওই ব্যাংকের কাছে নিয়ে দেন, তাহলে ওই ব্যাংক আপনাকে কিন্তু ওই সমমূল্যের গোল্ড দিতে বাধ্য। এই যে আমরা এতক্ষণ ধরে কতগুলো সিদ্ধান্তের কথা বললাম, এই সবগুলো সিদ্ধান্তের মূল কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে এই পৃথিবীতে ডলারের যে শক্তি, সেই শক্তিকে দমন করা। 1944-এর ব্রেডন উডস এগ্রিমেন্ট হওয়ার পরে 2023 সাল পর্যন্ত পৃথিবীতে যত মুদ্রা আছে এই মুদ্রার মধ্যে সবচেয়ে দামি মুদ্রার লিস্ট যদি আপনি করতে যান তাহলে হয়তো ডলার আসবে না, বাট আপনি যদি সবচেয়ে শক্তিশালী মুদ্রার লিস্টটা করতে যান তাহলে ডলার সবার আগে আসবে। এর আগে 1980 কিংবা 90-এর দশকে অনেকেই বলছিল বা অনেকেই ধারণা করছিল জাপানিজ মুদ্রা অথবা জার্মান মুদ্রার কাছে ডলার মাইর খাবে, বাট সেটা কিন্তু হয় নাই। ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা হওয়ার পরে অনেকেই বলছে যে এইবারে ডলারের আর উঠে দাঁড়ানোর কোনো শক্তি নাই, বাট সেটাও কিন্তু হয় নাই। 2008 সাল কিংবা 11 সালে আমেরিকা যখন রিসেশনে পড়ে তখনও অনেকে ধারণা করছিল যে ডলারের দিন শেষ, বাট সেটাও কিন্তু হয় নাই। 2023 সালে এসে অনেকেই বলতেছে ডলারের দিন আর নাই, ডলারের দিন শেষ। কোন প্রেক্ষাপট বিবেচনায় এই কথাগুলো বলা হচ্ছে, সেই প্রেক্ষাপটগুলো নিয়েই আজকে আমাদের ভিডিও। আমেরিকার পরে আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় দুইটা পরাশক্তির কথা চিন্তা করতে চান তাহলে একটা হচ্ছে চীন, অন্যটা হচ্ছে রাশিয়া। ইমার্জিং যে কয়েকটা ইকোনমি আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে ব্রাজিল। এই সব কটা দেশ মিলে 2009 সালে একটা জোট গঠন করে, এই জোটটার নাম হচ্ছে ব্রিক্স। বলা হচ্ছে আমেরিকার যে ডলার আছে এই ডলারকে যদি এখন কেউ টেক্কা দিতে চায় তাহলে এই ক্ষমতাটা শুধুমাত্র ব্রিক্স অথবা ব্রিক্স জোটের কাছেই আছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ব্রিক্স জোটটা কেন এত স্পেশাল? ধারণা করা হচ্ছে যে 2031 সালের মধ্যে এই ব্রিক্স জোটের যে দেশগুলো আছে এই দেশগুলো ওয়ার্ল্ডের গ্লোবাল যে জিডিপি আছে, গ্লোবাল জিডিপির 50% এরা কন্ট্রিবিউট করবে। অর্থাৎ আপনি যদি ইকোনমিক পাওয়ারের কথা চিন্তা করেন সেই বিবেচনায় ব্রিক্স জোট ইউরোপীয় ইউনিয়নকে ছাড়াই যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। এখন যেহেতু আমেরিকার সবচেয়ে বড় দুইটা পরাশক্তি এমন একটা জোটে আছে এবং এই জোটটা গ্লোবাল জিডিপির 50% কন্ট্রিবিউট করতেছে, সেইটা আমেরিকার জন্য এখন একটা বড় থ্রেড হয়ে দাঁড়াইছে। তাছাড়া আরো ভয়ানক তথ্য হচ্ছে আমেরিকার সবচেয়ে বন্ধু রাষ্ট্র সৌদি আরব, সেও কিন্তু কয়েকদিন আগে ব্রিক্সে জয়েন দেওয়ার একটা ইন্টারেস্ট কিন্তু প্রকাশ করছে। অন্যদিকে ওপেক জোট যখন সিদ্ধান্ত নেয় যে তারা তেলের প্রোডাকশন কমায় আনবে, ওই সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, এবং এই কারণে বাইডেন কিন্তু কয়েকদিন আগে সৌদি আরবকে একটা ছোটখাটো ট্রেডও দেয়। এখন প্রশ্ন হলো সৌদি আরব ব্রিক্সে জয়েন দিলে সেইটা কতটা সিগনিফিকেন্ট হবে? আমরা একটু আগেই বলছি যে চায়না সৌদি আরবকে অলরেডি একটা প্রস্তাব দিয়ে দিছে, যে প্রস্তাবটা হচ্ছে তারা তাদের মুদ্রাতে সৌদি আরব থেকে তেল কিনতে চায়, ডলার আর দিতে চায় না। আপনার মনে আছে কিনা প্রথম ভিডিওতে আমরা যখন বলছিলাম ডলার কিভাবে এত পাওয়ারফুল হইলো, সেখানে আমরা পেট্রো ডলার এগ্রিমেন্টের একটা কথা বলছি। এমন অবস্থায় সৌদি আরব যদি এখন এই মর্মে কোনো দেশের সাথে এগ্রিমেন্টে যায় যে আমি এখন ডলারের তেল বিক্রি করব না, তাহলে সেটা কিন্তু সরাসরি পেট্রো ডলার এগ্রিমেন্টের ভায়োলেশন হবে। আবার অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে সৌদি আরবকে এখন থ্রেট দিচ্ছে তেল প্রোডাকশন কমায় আনার কারণে, সেটাও কিন্তু পেট্রো ডলারের একটা বড়সড় ভায়োলেশন। এখন এমত অবস্থায় ব্রিক্স জোটে যদি সৌদি আরব জয়েন করেন, সৌদি আরব নিজেও যদি পরবর্তীতে ডলারকে বাইপাস করতে চায়, তাহলে সেটা ডলারের জন্য অনেক বিধ্বংসী একটা নিউজ হবে। অনেক দেশ তাদের নিজেদের মধ্যে বায়োলেটারাল কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট কিন্তু করা শুরু করছে। ধরেন এদিকে আছে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, এদিকে আছে চাইনিজ সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে চাইনিজের মুদ্রা থাকবে এন্ড চাইনিজের সেন্ট্রাল ব্যাংকে বাংলাদেশের মুদ্রা থাকবে। এমত অবস্থায় বাংলাদেশি একজন ইম্পোর্টার যদি চায়না থেকে কোনো কিছু কিনতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে চাইনিজ মুদ্রা নিয়ে সে কিন্তু সরাসরি চীনের যে সেলার আছে তাকে পে করতে পারে। সেম জিনিসটা কিন্তু চাইনিজ একজন ইম্পোর্টার বাংলাদেশি এক্সপোর্টারের সাথে করতে পারে। এই যে দেশগুলো বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট অথবা কারেন্সি সোয়াপ এগ্রিমেন্টে যাচ্ছে, এই এগ্রিমেন্টটা বাস্তবায়নের ফলে যে জিনিসটা হচ্ছে সেটা হলো এখন দুটো দেশ, চায়না এবং বাংলাদেশ, এই দুটো দেশ কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড করতেছে উইদাউট ডলার। ছোট ছোট দেশ থেকে শুরু করে বড় বড় ইমার্জিং ইকোনমি কিংবা ডেভেলপিং ইকোনমি সবাই যদি এই এগ্রিমেন্টের থ্রুতে কাজ করা শুরু করে, অথবা সবাই যদি সিদ্ধান্ত নেয় যে আমি ডলারের উপরে আমার যে ডিপেন্ডেন্সি আছে সেটা কমায় আনবো, তাহলে সেটা কিন্তু আমেরিকান কারেন্সি ডলারের জন্য একটা বড় সড়ো থ্রেড। তাছাড়া বিশ্ববাজারে এখন আমেরিকার পরে চীনের যে উত্থান, সেই উত্থানও কিন্তু আমেরিকার জন্য ভয়াবহ চিন্তার কারণ। আমেরিকান অনেক বড় একজন ইনভেস্টর রে ডালিও, যে বইটা আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন, ওই বইতে উনি এই জিনিসটা বলার চেষ্টা করছে যে হিস্ট্রিক্যালি এই পৃথিবীতে যত রিজার্ভ কারেন্সি আছে সেই কারেন্সিটা 94 ইয়ার্স এর পরে চেঞ্জ হয়। উনি ওইখানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড টেনে এটা বুঝাতে চাইছে কি কি কারণে আমেরিকান ডলার ফল করার অনেক বড় একটা সম্ভাবনা আছে। তাছাড়া ইউএস এর ফেডারেল রিজার্ভের যে বর্তমান চেয়ারম্যান সংবাদ সম্মেলনে এটা স্বীকার করছে যে পৃথিবীতে দুইটা গ্লোবাল রিজার্ভ কারেন্সি থাকা অস্বাভাবিক কিছু না। এক্সপার্টদের মতে পুরো দুনিয়ার যে এখন আধিপত্য আছে
সেই আধিপত্যতা বিভিন্ন গ্রুপের কাছে চলে যেতে পারে। অনেকে ধারণা করতেছে একটা গ্রুপ হবে আমেরিকান অ্যালাইস, আরেকটা গ্রুপ হবে ইউরোপিয়ান ইউনিয়ন, আরেকটা গ্রুপ হবে চীনের নেতৃত্বে এশিয়ার অঞ্চলের একটা জোট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ডলার যে পতন হবে, ডলার যে শেষ, এই আলোচনা কিন্তু নতুন না। 1990তেও অনেকেই বলছিল জাপানিজ মুদ্রার কাছে ডলার শেষ হয়ে যাবে, ইউরোপীয় ইউনিয়ন হওয়ার পরে অনেকে বলছে ইউরোর কাছে ডলার শেষ হয়ে যাবে। ইভেন আমেরিকা যে কয়দিন আগে রিসেশনে পড়লো 2011তে বা 2008-এ, তখনও সবাই বলছিল যে ডলারের দিন শেষ, বাট ডলারের দিন কিন্তু শেষ হয় নাই। 2023 সালে এসেও অনেকে বলতেছে ডলারের দিন শেষ, বাট এইটা তো নিশ্চিত করে কেউই বলতে পারবে না যে ডলারের দিন আসলেই শেষ। তবে আপনি যদি বর্তমান ইকোনমি কিভাবে কাজ করতেছে, ডলারের যে রাজত্ব, সেই রাজত্বের জাল কতটুকু বিস্তার করে আছে, এই নিয়ে চিন্তা করতে যান বা এই নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনি এই জিনিসটা দেখতে পাবেন যে ডলার ফল করার সম্ভাবনা অনেক কম, নিয়ারলি ইম্পসিবল। ডলার কি এমন ইকোসিস্টেম বিল্ড করলো যে ইকোসিস্টেমের কারণে চাইলেই পৃথিবীর কোনো মুদ্রা এখন খুব সহজে ডলারকে ছাড়া যেতে পারবে না, সেইটা নিয়ে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপনি যদি শুনতে চান তাহলে আমাদের সাথে জয়েন করে থাকতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। গেল কিছুদিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ডি সিলভা চায়না সফর করে একটা কথা বলে, অনেকটা রাগ করে একটা কথা বলে, সেটা হচ্ছে ডলার যে ট্রেড কারেন্সি হইলো এটা ডিসাইড করলো কে? ডলার যে ট্রেড কারেন্সি হবে এটা কিন্তু আমেরিকা ডিসাইড করে নাই, এইটা পৃথিবী ডিসাইড করছে। মজার ব্যাপার হলো 1944-এ ব্রাজিলও কিন্তু সেই চুক্তিতে একমত ছিল। ওয়ারেন বাফেট, যাকে মোটামুটি ইনভেস্টিং ওয়ার্ল্ডের এমন কেউ নাই যে চিনে না, তার যে কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে, সেই বার্কশায়ার হ্যাথওয়ে গেল মিটিং এ উনি একটা প্রশ্নের জবাবে খুব স্ট্রংলি এই কথাটা বলে, দেয়ার ইজ নো অপশন ফর এনি রিজার্ভ কারেন্সি আদার দ্যান ডলার। ওয়ারেন বাফেটের এই কথাটা কতটুকু সত্যি? মুদ্রা বাজারে ডলার অনেকটা গোল্ডের মতো। পৃথিবীর কোথাও যদি কোনো গ্যাঞ্জাম হয়, পৃথিবীর কোনো ইকোনমিতে যদি কোনো ঝামেলা হয়, তাহলে ডলারের দাম কিন্তু কমে না, বরং বেড়ে যায়। কয়দিন আগে শ্রীলঙ্কার কথা, শ্রীলঙ্কার অর্থনীতি খারাপ, সুতরাং বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা সবাই তাদের টাকা শ্রীলঙ্কা থেকে তুলে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? আমেরিকায় নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে শ্রীলঙ্কাতে এখন ডলারের প্রচুর ডিমান্ড। বাংলাদেশেও প্রায় সেম ঘটনাটা ঘটছে, আমাদের মুদ্রা টাকার মান কমতেছে। ঠিক এই কারণে বাংলাদেশের শেয়ার বাজারে যে বিদেশি বিনিয়োগকারীরা আছে তারা হাজার হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে তুলে নিয়ে কোথায় নিয়ে গেছে? আমেরিকাতে নিয়ে গেছে। আমেরিকাতে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় রিজন কি? প্রথম রিজন হচ্ছে বাংলাদেশের টাকা বা শ্রীলঙ্কার রুপিয়ার মান যে কমতেছে, সেটা কিন্তু ডলারের এগেইনস্টে কমতেছে, অর্থাৎ ডলারের ভ্যালু বাড়তেছে। অন্যদিকে আরেকটা বড় কারণ হচ্ছে আমেরিকা স্টিল পৃথিবীর সবচেয়ে স্টেবল ইকোনমি। এবার একটু আমরা আমাদের কথা বলি, আমরা বাংলাদেশ কি চাইলেই ডলারকে অ্যাভয়েড করতে পারি কিনা? আপনি যদি খালি চোখে এই প্রশ্নের উত্তর দিতে চান, সেটা অনেকটাই অসম্ভব। পৃথিবীর প্রায় 59% সেন্ট্রাল ব্যাংকের মতো আমরাও আমাদের রিজার্ভটা রাখতেছি কিসে? ডলারে। আমাদের বৈদেশিক লেনদেন যে নেটওয়ার্কের মাধ্যমে হয়, সুইফট নেটওয়ার্ক, এই সুইফট নেটওয়ার্কে সবচেয়ে বেশি আধিপত্য হচ্ছে ডলারের। তাছাড়া বাংলাদেশ যেসব দেশ থেকে রপ্তানি আয় করে তার মধ্যে আমেরিকা অলমোস্ট সবার আগে। আমরা যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, বাংলাদেশের দেশ হিসেবে সবচেয়ে বেশি এক্সপোর্ট কিন্তু আমেরিকাতে করা হয়। সুতরাং আপনি আমি চাইলেই কিন্তু আমেরিকান ডলারকে বাইপাস বা অ্যাভয়েড করে থাকতে পারতেছি না। এবং এই কথা কিন্তু শুধু আমাদের জন্য সত্য না, আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করি, ইন্ডিয়া যেই দেশ নিজেও ডলারকে বাইপাস করার চেষ্টা করতেছে, তাদের সবচেয়ে বড় ট্রেড পার্টনার হচ্ছে আমেরিকা। তাছাড়া সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে অলমোস্ট $26.85 ট্রিলিয়ন ডলারের ইকোনমি নিয়ে এই পৃথিবীর পুরো যে গ্লোবাল জিডিপি, এই পুরো গ্লোবাল জিডিপির 24% একা কন্ট্রিবিউট করতেছে একটা দেশ, সেই দেশটার নাম হচ্ছে আমেরিকা। এছাড়াও আপনি যদি বর্তমান পৃথিবীতে যতগুলো ফাইন্যান্সিয়াল অ্যান্ড ট্রেড চ্যানেল আছে, সেটা হোক বিশ্ব ব্যাংক, হোক IMF, হোক WTO, এই সবগুলো ফাইন্যান্সিয়াল অ্যান্ড ট্রেড চ্যানেলের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হচ্ছে আমেরিকা। এবং সবচেয়ে বড় শেয়ার হোল্ডিং পজিশনে বসে আমেরিকা কিন্তু সরাসরি এই প্রত্যেকটা চ্যানেলকে কন্ট্রোল করে যাচ্ছে। যেই কারণে IMF থেকে কয়দিন আগে পাকিস্তান যখন বেল আউটের জন্য আবেদন করলো এবং IMF যখন সেইটা রিজেক্ট করে দিচ্ছে অবস্থা, এই অবস্থায় পাকিস্তান একটা দেশের কাছে গিয়ে দাঁড়ায় আছে, সেই দেশটার নাম হচ্ছে আমেরিকা। আমেরিকান ফেডারেল ব্যাংকের বর্তমান যে চেয়ারম্যান, উনি নিজেও এই কথাটা স্বীকার করছে যে পৃথিবীতে দুইটা আলাদা রিজার্ভ কারেন্সি থাকা অনেক অংশেই পসিবল। কিন্তু এই বক্তব্যের পরে উনি যে জিনিসটা বলছে, যেই কথাটা বলছে, সেইটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। উনি রাশিয়া এবং চীনকে মিন করে এই কথাটা বলছে, যদি তারা একটা রিজার্ভ কারেন্সিতে যেতে চায় তাহলে তাদেরকে একটা স্ট্রং নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে,
চীন কিংবা রাশিয়া তারা কি এই স্ট্রং নেটওয়ার্কটা ক্রিয়েট করতে পারছে? এখনও পারে নাই। আপনি যদি সুইফটকে কনসিডারেশনে নেন, আপনি যদি পৃথিবীতে যত পরিমাণ ট্রেড হয় সেইটাকে কনসিডারেশনে নেন, আপনি যদি পৃথিবীর কোন কারেন্সিতে সবচেয়ে বেশি রিজার্ভ আছে সেটাকে কনসিডারেশনে নেন, এর কোনো কিছুতেই কিন্তু আমেরিকার ধারে কাছে কেউ নাই। তাছাড়া আমেরিকান ইকোনমি এবং চাইনিজ অথবা রাশিয়ান ইকোনমির মধ্যে কিন্তু বিস্তর একটা ফারাক আছে। আমেরিকান ইকোনমি যেই পরিমাণ ট্রান্সপারেন্ট, চাইনিজ ইকোনমি কিন্তু এই পরিমাণ ট্রান্সপারেন্ট না। তাছাড়া আমেরিকা কিন্তু ফুললি ক্যাপিটালিস্ট একটা কান্ট্রি। অন্যদিকে চাইনিজ তাদের যেই সোশ্যালিজম, সেই সোশ্যালিজমকে তারা একটা প্রলেপ দিচ্ছে কি বলে, সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স। অন্যদিকে রাশিয়ার কথা যদি আমরা বলতে চাই, সেইটা হইল রাশিয়া তো এখনো ইউরোপেই অ্যাকসেপ্টেড হয় নাই, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড হওয়া তো বহু পরের হিসাব। আপনি যদি বর্তমান পৃথিবীতে কোন কারেন্সিতে সবচেয়ে বেশি রিজার্ভ আছে সেই ডাটাটা দেখেন, অলমোস্ট 59% রিজার্ভ আছে ডলারে অ্যান্ড 20% রিজার্ভ আছে ইউরোতে। আমরা যদি জাপানিজ অ্যান্ড পাউন্ডকে বাদ দিই তাহলে অলমোস্ট 2.88% থাকে চাইনিজ মুদ্রাতে, যেটা ডলারের বিবেচনায় খুবই নগণ্য। এছাড়াও সুইফটের দেওয়া তথ্য মতে পৃথিবীতে যেই গেটওয়ে আছে, এই গেটওয়ে যেই পরিমাণ লেনদেন হয়, সেই লেনদেনের 41.18% হচ্ছে ডলারে, 35.49% হচ্ছে ইউরোতে। সুতরাং আপনি যদি ডলার অ্যান্ড ইউরোকে যুক্ত করেন তাহলে অন্যান্য কারেন্সিতে কত পরিমাণ লেনদেন হয় সেই পার্সেন্টেজটা অনেক বেশি নগণ্য হয়ে দাঁড়ায়। সুতরাং আপনি চাইলে এই যে পুরো পৃথিবীর অলমোস্ট 59% সেন্ট্রাল ব্যাংক ডলারের উপরে ভরসা করে বসে আছে, এই পৃথিবীর যত গেটওয়ে আছে, যত ট্রেড চ্যানেল আছে, সবকিছুই যখন আমেরিকার কন্ট্রোলে, এই পৃথিবীতে যত ট্রেড হয় সেই ট্রেড যখন আমেরিকার কন্ট্রোলে, সুতরাং আপনি চাইলেই হুট করে ডলারের উপরে ডিপেন্ডেন্সি কমায় আনতে পারেন না। আপনি শুধু শুধু নিজেদের মধ্যে ইন্টারনাল ট্রেড করে বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট দিয়ে পুরো পৃথিবী থেকে ডলারের যে ইনফ্লুয়েন্স, ডলারের যে ইম্প্যাক্ট সেটা কমায় দিতে পারবেন না। আর যদি সেটা করতে হয় তাহলে ওই যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, ওনার কথা অনুযায়ী বলতে হয় যে ওই দেশকে বা ওই জোটকে স্ট্রং একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, যেটা এখন খালি চোখে আমরা যদি দেখি রাশিয়া কিংবা চীন কারো পক্ষেই সম্ভব না এবং কেউই এখনো সাকসেসফুলি করতে পারে নাই। বাট এত কিছুর পরেও আমেরিকার কি ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই? আমেরিকার নিঃসন্দেহে ভয় পাওয়ার মতো অনেকগুলো কারণ আছে। আপনি যদি এখন পৃথিবীতে আমেরিকার পাশাপাশি ওয়ার্ল্ড জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে কোন একটা দেশ, সেটার নাম দেন, সেইটা হবে চায়না। সো চায়না যদি এশিয়ার মধ্যে তার নেটওয়ার্কটা স্প্রেড করতে পারে, চায়না যদি এশিয়ার কন্ট্রোল নিজের কাছে রাখতে পারে, সেইটা আমেরিকার জন্য একটা ভয়াবহ থ্রেট বা চিন্তার কারণ হবে। অন্যদিকে সুইফটের কন্ট্রোল নিয়ে আমেরিকা যে যখনই কাউকে পছন্দ হচ্ছে না তাকেই নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, তাকেই স্যাংশন দিয়ে দিচ্ছে, এইটার কারণে আমেরিকা কিন্তু অলরেডি একটা বড়সড় নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে বসে আছে। তাছাড়া আমেরিকার মুদ্রা বা ডলারের উপরে পৃথিবীর সবাই যে আস্থা এবং বিশ্বাস রাখতেছে, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে আমেরিকাতে মুদ্রাস্ফীতি অনেক কম অথবা অনেক বেশি কন্ট্রোলে থাকে, যার ফলে ডলার কিন্তু তার ভ্যালু খুব কম হারায়। কিন্তু খুব রিসেন্টলি, অতি সম্প্রতি আপনি যদি 2022 সালের জুনের হিসাবটা দেখেন, আমেরিকার ইনফ্লেশন কিন্তু 9.1%-এর কাছে চলে গেছে। এইটা কিন্তু আমেরিকার জন্য একটা বড় চিন্তার কারণ। কারণ আমেরিকার ইনফ্লেশন যদি আউট অফ কন্ট্রোলে চলে যায়, তার মানে হচ্ছে ডলার এখন আর তার ভ্যালু প্রিজার্ভ করতে পারতেছে না। অ্যান্ড ডলার যদি তার ভ্যালু প্রিজার্ভ করতে না পারে তাহলে আস্তে আস্তে করে পৃথিবীর সবার কিন্তু ডলারের উপরে আস্থা কমে যাবে। আর ঠিক এই কারণেই ওয়ারেন বাফেট যখন বসে যে পৃথিবীতে ডলার বাদে অন্য কোনো কারেন্সির সুযোগ নাই রিজার্ভ কারেন্সি হওয়ার, এর পরপরই উনি আরেকটা কথা বলছে, সেইটা হচ্ছে আমেরিকাকে এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে যাতে করে মানুষ ডলারের উপরে আস্থা হারায় না ফেলে। উনি একটা লাইন দিয়ে শেষ করে, ইট ইজ ইজি ফর আমেরিকা টু ডু এ লট বাট ইফ উই ডু টু মাচ ইট উইল বি হার্ড টু রিকভার। সো শেষ কথা কখনোই শেষ হবে না। ডলারের পতন হবে কিনা বা চায়না বা রাশিয়া এত বড় একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবে কিনা সেইটা সময় বলে দিবে। আমরা জাস্ট এই প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমরা ডলার কিভাবে শক্তিশালী হইলো সেটা নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি যে ডলারের পতন হবে কিনা। আমরা আজকে আলোচনা করলাম যে ডলারের পতন হওয়াটা কেন অনেকটাই অসম্ভব। এই পরিপ্রেক্ষিতে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর সবাই ডলারের পিছনে কেন লাগছে, ডলারের কি সমস্যা? আপনি যদি এটা জানতে চান যে ডলারের কি সমস্যা, তাহলে আপনাকে আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে এবং আমার সাথে যুক্ত থাকতে হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।
2019 সালে আপনি যদি ইন্ডিয়া থেকে $100 মূল্যের কোনো পণ্য কিনে নিয়ে আসতে চাইতেন তাহলে বাংলা টাকায় আপনাকে 8,400 টাকা খরচ করতে হইতো। কিন্তু বর্তমানে আপনি যদি ইন্ডিয়া থেকে $100 মূল্যের কোনো পণ্য নিয়ে আসতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে অলমোস্ট 10,700 টাকা। শুধুমাত্র 4 বছরের ব্যবধানে আপনাকে প্রায় 2300 টাকা বেশি দিতে হচ্ছে। এর পিছনে কারণটা কি? এর পিছনে মূলত কারণ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে ডলারের উপরে নির্ভরশীল এবং এই 4 বছরের ব্যবধানে ডলারের এগেইনস্টে বাংলাদেশের টাকার মান অনেক বেশি কমে গেছে। রিজার্ভ বা ইন্টারন্যাশনাল ট্রেড কারেন্সি হিসেবে ডলারের একটা বড় সমস্যা কি জানেন? ডলার বেসিক্যালি ব্যাকড বাই নাথিং। এই যে বাংলাদেশ সহ প্রায় পৃথিবীর 59% সেন্ট্রাল ব্যাংক যে তাদের রিজার্ভটা ডলারে রাখছে, এই রিজার্ভের সবগুলো অ্যামাউন্ট যদি আমরা আমেরিকার হাতে তুলে দেই, আমেরিকা কি আমাদেরকে কোনো ফিজিক্যাল অ্যাসেট দিতে বাধ্য না। কিন্তু 1971 এর আগে যখন আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ড নীতি ফলো করতো তখন বাংলাদেশ যদি তার রিজার্ভ আমেরিকাকে তুলে দিত তাহলে ওই সমমূল্যের গোল্ড কিন্তু আমেরিকাকে দিতে হইতো। কিন্তু 1971 এর পরে আমেরিকা যখন গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে যায় তখন আমেরিকান যে ডলার এবং বাংলাদেশি যে টাকা এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্যই থাকে না। আমেরিকার ইনফ্লেশন অনেক বেশি কন্ট্রোলে থাকে। আমেরিকা তখন থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে স্টেবল ইকোনমি। এই কারণে পৃথিবীর সবাই শুধুমাত্র বিশ্বাস অথবা আস্থার উপরে ডিপেন্ড করে তাদের রিজার্ভ রাখতেছে কিসে? ডলারে। এই যে আমরা একটা মুদ্রার উপরে এতটা নির্ভরশীল এবং আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড থেকে শুরু করে রিজার্ভে পুরোটাই একটা মুদ্রা নির্ভর, এটার কিন্তু প্রচুর ক্ষতিকারক দিক আছে। এটার কারণে আমরা সহ পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ অনেক বেশি সাফারার হয়। আজকের ভিডিওতে মূলত আমরা এটা জানার চেষ্টা করব যে একক মুদ্রা হিসেবে ডলারের সমস্যাগুলো কি কি। আমরা একটু আগেই বলছি আপনি যদি 2019 সালে $100 সমমূল্যের কোনো কিছু আনতে চান তাহলে আপনাকে খরচ করতে হইতো 8,400 টাকা। আর 2023 সালে এসে আপনি যদি $100 সমমূল্যের কোনো কিছু আনতে চান তাহলে আপনাকে খরচ করতে হয় 10,700 টাকা। এই যে 300 টাকার এক্সট্রা গেল, এটা কার গেল? মূলত যিনি এই প্রোডাক্টটা আমদানি করতেছে বা যিনি এই প্রোডাক্টটা কিনে আনতেছে তার খরচ হচ্ছে। সুতরাং আপনি চিন্তা করেন স্বাভাবিকভাবেই একটা লোক বা একটা কোম্পানি একটা পণ্য 19 সালে যেই টাকায় পাইতো সেইটা 2023 সালে এসে কেনার জন্য তার অলমোস্ট 25 থেকে 28% টাকা বেশি দিতে হচ্ছে। এমত অবস্থায় তার উৎপাদন ব্যয় অনেক বেশি বেড়ে যায়। এখন যখন একটা কোম্পানির উৎপাদন ব্যয় অনেক বেশি বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই ওই কোম্পানি তার পণ্যের দাম বাড়ায় দেয়। যে কারণে অল্প কদিন আগে আপনি নোটিস করবেন যে বাংলাদেশে 20 টাকার কোকের দাম 25 টাকা হয়ে গেছে। মূলত ঠিক এইভাবে আমেরিকা ডলারের থ্রুতে পুরো পৃথিবীতে ফ্রিতে একটা জিনিস এক্সপোর্ট করে, সেই জিনিসটার নাম হচ্ছে ইনফ্লেশন। তাছাড়া রিজার্ভ এবং ইন্টারন্যাশনাল ট্রেড কারেন্সি ডলার হওয়ার কারণে আমেরিকা চাইলে আমেরিকার সমস্যাকে আমার আপনার অন্য সবার সমস্যা করে তুলতে পারে। যেমন ধরুন বাংলাদেশ যদি আজকে একটা উন্নয়ন প্রজেক্ট হাতে নেয় তাহলে তার জন্য যে লোন লাগবে সেই লোনটা সে নিবে কিসে? ডলারে। ওই লোনের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা সে পে করবে কিসে? ডলারে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমেরিকা যদি সেম একটা প্রবলেম ফেস করে দে ক্যান প্রিন্ট মোর ডলার। এবং এই কারণেই এটা বলা হয় যে আমেরিকা হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যারা চাইলেই নিজেদের ঋণকে নিজেরাই রিফাইন্যান্স করতে পারে। এবং এই কাজটা তারা খুব সুন্দরভাবে করছে 2020-21 অর্থ বছরে। 2020-21 যখন করোনায় তারা ফ্রি মানি দেয়, এই ফ্রি মানি দেওয়ার জন্য তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ ডলার প্রিন্ট করতে হয়। প্রচুর পরিমাণ ডলার প্রিন্ট করার কারণে তাদের দেশে যে মুদ্রাস্ফীতি বেড়ে যায় সেই মুদ্রাস্ফীতি কমানোর জন্য তারা ইন্টারেস্ট রেট বাড়ায় দেয়। এবং তারা যখন ইন্টারেস্ট রেট বাড়ায় দেয় তখন ক্ষতিগ্রস্ত হই কারা? আমরা, যারা ডলারের উপরে নির্ভরশীল। তার মানে আমেরিকা বেসিক্যালি কি করতেছে? আমেরিকা নিজেদের সমস্যাকে আমার সমস্যা করে তুলতেছে। সুইফট নেটওয়ার্ক কন্ট্রোল করার মাধ্যমে আমেরিকা চাইলেই যে কোনো একটা দেশকে অপছন্দ হইলেই স্যাংশন দিতে পারে, যেটা তারা অনেকদিন ধরে ইরানের সাথে করে আসতেছে। অতি সম্প্রতি তারা রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। একটা দেশ যদি ডলারের স্যাংশন খায় আর পৃথিবীতে প্রায় 80% ট্রেড হয় ডলারে, তাহলে আপনি চিন্তাই করতে পারেন যে ওই দেশের ইকোনমির অবস্থা 12টা বেজে যাবে। দুনিয়াতে ডলারের এই একক আধিপত্যের কারণে অনেক অনেক ইমার্জিং ইকোনমি, বাংলাদেশের মতো ইকোনমি অথবা ইন্ডিয়ার মতো ইকোনমি বিদেশি বিনিয়োগ পায় না। আপনি দেখবেন যে কোনো একটা ইস্যু হইলেই যখন ডলারের এগেইনস্টে টাকার মান কমে তখন বিদেশিরা তাদের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা তুলে নিয়ে সেটা সব ইউএসএ তে বা ডলার করে রাখেন। এবং আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা বিবেচনা করেন, বাংলাদেশ ব্যাংকের যে তথ্য আছে সেই তথ্য মতে 2022 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে অলমোস্ট 35% বিদেশি বিনিয়োগ কিন্তু বাংলাদেশ থেকে কমে গেছে। যেটা 2023 সালে, যে সালে বলা হচ্ছে যে একটা দুর্ভিক্ষ হইতে পারে, রিসেশন হইতে পারে, অনেক কিছু হইতে পারে, সেই সালে বাংলাদেশের জন্য একটা ভয়ানক নিউজ। 2023 সালে এসে অনেকেই কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করে ফেলছে যে আমেরিকান ইনফ্লেশন অনেক বেশি কন্ট্রোলে থাকলেও
আমেরিকার ডলারের কারণে আমার দেশের ইনফ্লেশনের 12টা বেজে যাচ্ছে। এবং এই রিয়েলাইজেশনটা করতে গিয়ে অনেক দেশ, ইন্ডিয়ার মতো ইকোনমি, ব্রাজিলের মতো ইকোনমি এখন কিন্তু ডলারকে বাইপাস করার চেষ্টা করতেছে। তাছাড়া ব্রিক্স জোটে সৌদি আরবকে ইনক্লুড করে আমেরিকান এন্ড সৌদির মধ্যে যে পেট্রো ডলার এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টটা নষ্ট করার অনেক প্ল্যান পরিকল্পনা চলতেছে। এখন প্রশ্ন হইল, এই যে যতগুলো পদক্ষেপ আমরা বললাম, এই পদক্ষেপগুলোতে ডলারের পতন কি হবে কিনা, ডলার তার একক আধিপত্য হারাবে কিনা, এটা বলাটা কারো পক্ষেই সম্ভব না। বাট আপনি যদি খালি চোখে বিবেচনা করেন, বর্তমান পৃথিবীতে ডলারের যে শক্তি, ডলারের যেই নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক ব্রেক করা প্রায় অসম্ভব। এন্ড আপনাকে যদি ওই জাল, ওই নেটটাকে যদি ব্রেক করতে হয়, আপনাকে যেই পরিমাণ সফিস্টিকেটেড একটা নেটওয়ার্ক সিস্টেম ক্রিয়েট করতে হবে, সেই পরিমাণ সফিস্টিকেটেড নেটওয়ার্ক সিস্টেম এখন পর্যন্ত যতগুলো জোট আমরা বসি, যতগুলো দেশ আমরা বসি, সেটা হোক ইন্ডিয়া, হোক ব্রাজিল, হোক চীন, কেউই কিন্তু করতে পারে নাই। সো ডলারের কারণে আমরা যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা থেকে আমরা কবে উদ্ধার পাবো সেটা নিশ্চিত করে বলা যায় না। সেটা নিশ্চিত করে বলার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে যে পৃথিবীতে কি আরেকটা নতুন রিজার্ভ কিংবা ট্রেড কারেন্সির আমদানি হয় কিনা। আমি মূলত অর্থনীতি, শেয়ার বাজার, মানি ম্যানেজমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি। আমাদের যে সিরিজ ছিল, সেই সিরিজের মধ্যে ডলারের আমরা 4টা এপিসোড করছি। আজকে ছিল আমাদের শেষ এপিসোড। আপনারা যদি আমার আগের 3টা ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।